তো এটা ম্যাথমেটিক্যাল টুলস লেকচার সিরিজের তৃতীয় ভিডিও। প্রথম দুটো ভিডিওতে আমরা ডেরিভেটিভ সম্পর্কে সমস্ত কিছু ধারণা পেয়েছিলাম। প্রথম ভিডিওতে আমরা ডেরিভেটিভকে ম্যাথমেটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখেছিলাম। সেকেন্ড ভিডিওতে ফিজিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে ডেরিভেটিভটা কিভাবে কাজে লাগাবো আর কি, ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন কি রয়েছে সেটা আমরা দেখেছিলাম। একই রকম স্টাইলে ইন্টিগ্রেশনকেও আমরা পড়ার চেষ্টা করব। প্রথম ভিডিওতে আমরা ইন্টিগ্রেশনকে ম্যাথমেটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখব, আর সেকেন্ড ভিডিওতে আমরা ইন্টিগ্রেশনের ফিজিক্সে অ্যাপ্লিকেশন কি রয়েছে সেটা বোঝার চেষ্টা করব। তো ইন্টিগ্রেশন কি, কাকে বলে সেটা পরে আলোচনা হবে। তোমরা নিজেরাই মানে যখন পড়ানো শেষ হবে বা পড়ানোর সঙ্গে সঙ্গে তোমরা নিজেরাই বুঝতে পারবে ইন্টিগ্রেশন কি। তাও আমি আরেকবার বলে দেবো। কিন্তু ইন্টিগ্রেশন জানার আগে তোমাদেরকে অ্যারিথমেটিক প্রোগ্রেস বা এপি সিরিজ, যেটাকে আমরা বাংলায় সমান্তর প্রগতি নামে জানি, সেই সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। তো সেই ধারণাটা আগে দিয়ে দিই। সমান্তর প্রগতি কাকে বলে? ধরো আমি একটা কোন সিরিজ লিখছি। সিরিজটা হচ্ছে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11। এটা হচ্ছে একটা সিরিজ, একটা শ্রেণী। একটা সিরিজকে আমরা সমান্তর প্রগতিতে আছে বা এপি সিরিজে রয়েছে তখনই বলবো যখন প্রত্যেক মানে একটা সিরিজের প্রত্যেকটা মানে পরপর যদি দুটো টার্ম নাও তাহলে ওই দুটো টার্মের মধ্যে কনস্ট্যান্ট ডিফারেন্স থাকবে, বা প্রত্যেকটা মেম্বার যদি একটা কনস্ট্যান্ট ডিফারেন্স মেনটেন করে তাহলে সেই সিরিজটাকে আমরা সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেস বলবো। লক্ষ্য করো এখানে দ্বিতীয় টার্ম আর প্রথম টার্মের মধ্যে ডিফারেন্সটা কিন্তু 2, তৃতীয় টার্ম এবং দ্বিতীয় টার্মের মধ্যে ডিফারেন্সটা কিন্তু 2। সিমিলারলি চতুর্থ মাইনাস তৃতীয় এদের মধ্যে ডিফারেন্সটাও কিন্তু 2। সিমিলারলি ফিফথ এন্ড ফোর্থ এদের মধ্যে ডিফারেন্সটা কিন্তু 2। সিমিলারলি সিক্সথ এন্ড ফিফথ এদের মধ্যে ডিফারেন্সটাও কিন্তু 2। যেহেতু এরা একটা কনস্ট্যান্ট ডিফারেন্স মেনটেন করছে তাই জন্য এদেরকে বলা হবে এই সিরিজটাকে বলা হবে এপি সিরিজ বা সমান্তর প্রগতিতে রয়েছে। এখন সমান্তর প্রগতিতে যে সিরিজটা রয়েছে তার প্রথম টার্মকে আমরা স্মল এ দিয়ে রিপ্রেজেন্ট করি। এটা হচ্ছে ইনিশিয়াল টার্ম। লাস্ট টার্মকে আমরা স্মল এল দিয়ে রিপ্রেজেন্ট করি। এলটা হচ্ছে লাস্ট টার্ম। এখন এদের দুটোর মধ্যে মানে পরপর দুটো মেম্বার্স এর মধ্যে যে ডিফারেন্স রয়েছে সেটাকে আমরা স্মল ডি দিয়ে রিপ্রেজেন্ট করব। ডিটা হচ্ছে ডিফারেন্স। যে কোনো টার্ম তুমি সবসময়, আমার পক্ষে সবসময় সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্ম, ফিফথ টার্ম লেখা সম্ভব নয়। আমাকে একটা জেনারেল টার্ম মানে একটা জেনারেল নোটেশন দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। আমরা সেখানে nth টার্মকে মানে আমরা জেনারেল টার্ম বলতে nth টার্মকে বোঝাই। মানে ধরো tn, আমি যদি tn মানে হচ্ছে nth টার্ম, tn মানে হচ্ছে nth টার্ম। এখন যদি n এর জায়গায় 1 হয় তাহলে সেটা 1 হবে, n এর জায়গায় যদি 2 হয় তাহলে সেটা 3 হবে মানে সেকেন্ড টার্ম। n এর জায়গায় যদি 4 বসাও তাহলে সেটা ফোর্থ টার্মকে রিপ্রেজেন্ট করবে, n এর জায়গায় যদি 5 বসাও সেটা ফিফথ টার্মকে রিপ্রেজেন্ট করবে, আর n এর জায়গায় 6 বসালে 6th, এরকম অ্যাজ ইউজুয়াল চলতে থাকবে। লক্ষ্য করো আমি ফার্স্ট টার্মকে লিখতে পারি t1 is equal to a, সেকেন্ড টার্ম t2 is equal to কি রয়েছে দেখো এখানে d এর মানটা এই সিরিজে কত রয়েছে 3 - 1 is equal to 2, 5 - 3 - 2 is equal to 2, 7 - 5 is equal to 2, 9 - 7 is equal to 2, 11 - 9 is equal to 2। তুমি যে কোনো ভাবে যেভাবে তুমি রিপ্রেজেন্ট করতে পারো, পরপর দুটো টার্মকে কিন্তু বিয়োগ করতে হবে। এখানে ডিফারেন্সটা কিন্তু 2 রয়েছে, এখানে a এর মানটা কিন্তু 1 রয়েছে, লাস্ট টার্মটা কিন্তু 11 রয়েছে। আর এখানে কটা টার্ম রয়েছে 1 2 3 4 5 6, এখানে 6টা টার্ম রয়েছে। তাহলে এখানে টোটাল নাম্বার অফ টার্ম n is equal to 6। t2 এর মানটা কত? এখানে a এর মানটা হচ্ছে তোমার 1, t2 এর মানটা কত? t2 এর মানটা কিন্তু এখানে রয়েছে 3। আর এটা যদি আমি জেনারেল এক্সপ্রেশন দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে a প্লাস একটা কমন ডিফারেন্স a প্লাস b, বুঝতে পারছো? 1 ছিল আর এখানে কমন ডিফারেন্স 2, তাহলে 1 + 2 is equal to 3 হচ্ছে। সিমিলারলি থার্ড টার্ম কত হচ্ছে a plus 2d, আর এখানে সেটা 5 হচ্ছে।
মানটা বসিয়েও দেখতে পারো, একই ব্যাপার। মানটা তোমরা বসিয়েও দেখতে পারো, ব্যাপারটা একই হচ্ছে। সিমিলারলি আমি যদি nth টার্ম বের করি, একটা জিনিস লক্ষ্য করে দেখো, তোমরা যদি একটা জিনিস লক্ষ্য করো স্পষ্ট দেখতে পাবে, আমি যদি সেকেন্ড টার্ম বের করছি তাহলে আমাকে 1d দিয়ে গুণ করতে হচ্ছে, মানে 1 ইন্টু ডি। আমি যদি থার্ড টার্ম রিপ্রেজেন্ট করছি তাহলে 2d মানে 2d যোগ করতে হচ্ছে, a প্লাস 2d যোগ করতে হচ্ছে, মানে আমি যে টার্মটা বের করছি আমাকে d এর মানটা তার থেকে এক ঘর কম দিয়ে গুণ করতে হচ্ছে। আমি যদি ফার্স্ট টার্ম বের করছি তাহলে d টাকে 0 দিয়ে গুণ করছি, প্লাস মানে a প্লাস 0 ইন্টু ডি। আমি যদি সেকেন্ড টার্ম বের করছি তাহলে a প্লাস 1 ইন্টু ডি। থার্ড টার্ম বের করছি a প্লাস 2 ইন্টু ডি। সিমিলারলি যদি আমাকে nth টার্ম যদি বের করতে হয় তাহলে কি করতে হবে, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এইখান থেকে একটা সূত্র বেরোলো, যদি কোনো একটা সিরিজ যদি এপি সিরিজ হয় বা অ্যারিথমেটিক প্রোগ্রেস হয় তাহলে আমরা nth টার্মকে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি এই সূত্র দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এটা হচ্ছে একটা সূত্র, তোমরা দয়া করে নোট ডাউন করে নাও, না হলে নোট ডাউন যদি না করো তাহলে কিন্তু এই ভিডিও যত সামনের দিকে এগোবে এই সূত্রগুলো কাজে লাগবে, আর সূত্রগুলো যদি বোঝা না থাকে তাহলে কিন্তু তোমরা ইন্টিগ্রেশন কি বুঝতে পারবে না। সিমিলারলি এখন s দিয়ে সামকে রিপ্রেজেন্ট করা হয়। এখন যদি আমি এই সিরিজের সামটা যদি বের করি, মানে n সংখ্যক টার্মের যদি আমাকে সাম বের করতে হয়, তারও একটা কিন্তু সূত্র রয়েছে। সূত্রের প্রুফটা কিন্তু অঙ্কের 11 এর বইয়ে রয়েছে। আমি যদি সব অঙ্ক করাই তাহলে আমার ফিজিক্স পড়ানো হবে না বা এপি সিরিজ করাতেই কেটে যাবে। তো তোমরা সেখানে বই থেকে সূত্রটা দেখে নেবে। আমি জাস্ট ns টার্মের সূত্রটা বলছি। ns টার্মের সূত্র sn ইজ ইকুয়াল টু হয়, তুমি আগে কমন এক্সপেরিয়েন্স থেকে এই টার্মের যোগটা বের করে দেখো কত হচ্ছে। তুমি যদি সিম্পল যোগ করো তাহলে 11 আর 9 20, 11 আর 9 20, 7 আর 3 10, তাহলে 20 আর 10 30, 30 আর 6 36। এই টার্মটার মান কিন্তু আমার 36 আসছে। এখন এই সিরিজটা ছোট বলে আমি মুখে মুখে বের করে দিলাম, সব ক্ষেত্রে তো সিরিজের মান ছোট হবে না। যদি সিরিজটা বড় হতো বা যদি অসংখ্য টার্ম থাকতো, যদি ইনফাইনাইট নাম্বার অফ টার্মস থাকতো বা যদি 100টা টার্ম থাকতো তাহলে আমার পক্ষে যোগ করে বের করা কিন্তু সম্ভব হতো না। সেক্ষেত্রে আমি কি করতাম, সেক্ষেত্রে আমি সূত্র বসিয়ে বের করতাম। তাহলে এই সূত্রটা রয়েছে, তোমাকে যতগুলো টার্ম রয়েছে, এখানে কতগুলো টার্ম রয়েছে 1 2 3 4 5 6, তাহলে এখানে 6টা টার্ম রয়েছে। তাহলে আমাকে যদি sn এর মান যদি বের করতে হয় তাহলে sn ইজ ইকুয়াল টু যতগুলো টার্ম রয়েছে সেটা ভাজিত 2 ইনটু প্রথম টার্ম যুক্ত লাস্ট টার্ম। এটা হচ্ছে আমার সূত্র। এখন এই সূত্রটা এখানে বসিয়ে দেখি, যদি মিলে যায় তাহলে গল্প শেষ। এখানে n এর মানটা হচ্ছে 6, তাহলে n এর জায়গায় 6 বসাও বাই 2, a এর জায়গায় তুমি 1 বসাও আর l এর জায়গায় তুমি l কত আছে, l ইজ ইকুয়াল টু 11 বসাও। তাহলে 6 বাই 2 ইনটু 12, 2 6 যা 12, 6 6 36, তাহলে আমার সামটা 36 বের হচ্ছে, যা এটার সাথে মিলে যাচ্ছে। তাহলে দুটো সূত্র তোমাদেরকে নোট ডাউন করে রাখতে হবে। আবার বলছি, দয়া করে তোমরা এই সূত্রগুলো লিখে নাও, না হলে কিন্তু লাস্টে তোমরা বুঝতে পারবে না। আমি তাও এখানে বোর্ডের কোণে লিখে দিচ্ছি, tn is equal to a plus n minus 1 into d। এটা হচ্ছে একটা সূত্র। আর sum of nth টার্ম মানে n সংখ্যক টার্মের যোগফল, এই পুরো সিরিজের যোগফল, যদি এই সিরিজে n সংখ্যক টার্ম থাকে তাহলে তার যোগফল ইজ ইকুয়াল টু হবে n বাই 2 ইনটু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। নোট ডাউন নিশ্চয়ই করেছো। এরপরে আমরা আসল ট্র্যাকে আসি।
আবার বলি ইন্টিগ্রেশন কাকে বলে, সংজ্ঞা কি সেটা পরে হবে, গল্পটা দেখো নিজেরাই সংজ্ঞা বুঝতে পারবে। ধরো y হচ্ছে একটা রাশি যার মান x এর মানের উপরে নির্ভর করে, আর এই ধরনের কোন রাশিকে আমরা ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করি। যদি y একটা রাশির মান x অন্য কোনো রাশির উপরে ডিপেন্ড করে, মানে x এর যদি একটা নির্দিষ্ট মানের জন্য y এর যদি একটা নির্দিষ্ট মান থাকে, সেটাকে আমরা ফাংশন বলবো। এখন তুমি যদি x এর বিভিন্ন মানের জন্য y এর মান যদি বের করো আর তার গ্রাফটা যদি প্লট করো, আমি একটাই গ্রাফ আঁকবো যেটা ডেরিভেটিভ এঁকেছিলাম ফার্স্ট ভিডিওতে, সেকেন্ড ভিডিওতেও সেম গ্রাফ এঁকেছিলাম, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা যদি x অ্যাক্সিস হয়, এটা যদি o হয়, আর এটা যদি y অ্যাক্সিস যদি হয়, আর ধরা যাক এর গ্রাফটা দেখতে এইরকম। এখন তোমাকে আমি ধরে নিচ্ছি এই গ্রাফের উপরে p একটা পয়েন্ট, যার এই p পয়েন্টের x স্থানাঙ্কের মান হচ্ছে স্মল a। এখন আমি p বিন্দু থেকে x অক্ষের উপরে লম্ব টানলাম। আমাকে যদি p বিন্দুর x স্থানাঙ্ককে যদি গ্রাফে রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে আমাকে এই বিন্দু থেকে x অক্ষের উপরে একটা লম্ব টানতে হবে। আর এখানে ও a ইজ ইকুয়াল টু ধরে নিচ্ছি স্মল a, আর এই গ্রাফের উপর আরেকটা বিন্দু নিলাম যেটা হচ্ছে q, আর q বিন্দুর x স্থানাঙ্কের মান হচ্ছে স্মল b। আর স্মল বিটাকে যদি আমাকে গ্রাফে রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে আমাকে আবার q বিন্দু থেকে x অক্ষের উপরে একটা লম্ব টানতে হবে। ধরি এই লম্বটা হচ্ছে, লম্বের শেষ পয়েন্টটা হচ্ছে b। যেহেতু q বিন্দুর x স্থানাঙ্কের মান স্মল b, তাহলে লিখতে পারি OB ইজ ইকুয়াল টু স্মল b। এখন এটা ইজ ইকুয়াল টু a, এতটা ইজ ইকুয়াল টু a, এতটা ইজ ইকুয়াল টু b, তাহলে এই মানটা কত হবে? এই মানটা হবে b মাইনাস a। আমি আর এইখানে আঁকছি না, না হলে ছবিটা নোংরা হয়ে যাবে, তাহলে তোমাদের পরে বুঝতে অসুবিধা হবে। তাহলে ছবি থেকে বুঝতেই পারছো যে AB ইজ ইকুয়াল টু হচ্ছে b মাইনাস a। গল্পটা হচ্ছে যদি আমাকে এই ক্ষেত্রফলটা বের করতে হয়, আমাকে যদি p a b q এর ক্ষেত্রফলটা যদি বের করতে হয়, তাহলে আমি কি করে ক্ষেত্রফলটা বের করব? এটা যদি কোনো নির্দিষ্ট জ্যামিতিক আকার, মানে এই ক্ষেত্রফলের যদি একটা নির্দিষ্ট কোনো জ্যামিতিক আকার থাকতো, তাহলে কিন্তু আমি ক্ষেত্রফলটা সূত্র বসিয়ে বের করে দিতাম। এটা যদি বৃত্ত হতো, বা এটা যদি বর্গক্ষেত্র হতো, বা এটা যদি মানে আয়তক্ষেত্র হতো, বা ট্রাপিজিয়াম হলে কিন্তু আমি সুন্দর সূত্র বসিয়ে এরিয়ার মানটা কিন্তু বের করে দিতাম। কিন্তু এখন আমি এই গ্রাফের মানে এই ক্ষেত্রফলের এরিয়াটা কি করে বের করব? তার জন্য একটা পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি। আমি এই ক্ষেত্রফলটাকে লম্বালম্বি কিছু কিছু পার্টে ভাগ করে দিতে পারি। আমি পার্টগুলো বড় বড় করে এঁকে দেখাচ্ছি, কারণ তোমাদের যদি আমি ছোট ছোট এঁকে দেখাই তাহলে বোর্ডে তোমাদের বুঝতে বড্ড অসুবিধা হবে। এটা একটু বড় করে এখানে দেখিয়ে দিন। তাহলে এটা আমি টেম্পোরারি আছি, পরে কিন্তু আমি এটা কেটে দেবো। আমি শুধু পি কিউ এবি পোর্শনটা এঁকে দেখাচ্ছি। আমি কিছু কিছু টার্মে ভাগ করে নিলাম। এখন যদি ছবি দেখে তোমরা বুঝতে পারছো যে এই পুরো ক্ষেত্রফলের মানটা এই ছোট্ট ছোট্ট ক্ষেত্রফলগুলোর যোগফলের সঙ্গে সমান। আমি বলেছিলাম যে y এর মানটা x এর মানের উপর ডিপেন্ড করে, আর এই ক্ষেত্রে o এর মানটা হচ্ছে মানে p বিন্দুর x স্থানাঙ্কের মানটা যদি স্মল a হয়, তাহলে সিমিলারলি p a এর মানটা কত হবে? এখান থেকে বলতে পারবো আমরা p a ইজ ইকুয়াল টু হবে ফাংশন অফ a। আমি x এর জায়গায় a এর মানটা বসিয়ে দিলাম, বুঝতে পারছো? আর যদি x এর মান b হয়, তাহলে qb এর মানটা কত হবে? qb এর মানটা হবে ফাংশন অফ b। তাহলে এই মানটা হলো ফাংশন অফ a, আর এই মানটা হলো ফাংশন অফ b। নেক্সট স্টেপ আমার কি? নেক্সট স্টেপ হচ্ছে আমি এগুলোকে n সংখ্যক ক্ষেত্রফলে ভাগ করে দিলাম। আবার বলছি, আমি n সংখ্যক ক্ষেত্রফলে ভাগ করেছি। n এর মানটা 10, 12, 20, 30, 40 যা খুশি হতে পারে, তুমি যত লাস্টে বুঝতে পারবে। আমি এখানে দুটো মাত্র এঁকেছি, তার কারণ হচ্ছে ছবিটা নোংরা হবে, আমি নোংরা করতে চাইছি না, ফলে তোমাদের বুঝতে অসুবিধা হবে নোংরা হলে।
আমি কি করলাম, এই ক্ষেত্রফলটা n সংখ্যক লম্বালম্বী স্ট্রাইপে ভাগ করে নিলাম। আমি কি করলাম, ক্ষেত্রফলটাকে n সংখ্যক লম্বালম্বী স্ট্রাইপে ভাগ করে নিলাম। এখন যদি প্রত্যেকটা স্ট্রাইপের, ধরো এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এটা একটা, এখন আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা স্ট্রাইপের এই যে প্রস্থ, এটা হচ্ছে ডেল্টা এক্স। যদি এই প্রস্থটা ডেল্টা এক্স হয়, মানে এটা যদি ডেল্টা এক্স হয়, এটা যদি ডেল্টা এক্স, এটা ডেল্টা এক্স, ডেল্টা এক্স, ডেল্টা এক্স, ডেল্টা এক্স, ডেল্টা এক্স, ডেল্টা এক্স, আর টোটাল এই ক্ষেত্রফলের সংখ্যাটা যদি n হয়, মানে আমি যদি n সংখ্যক ভাগে যদি বিভক্ত করি, আর প্রত্যেকটা ক্ষেত্র, মানে এটা যদি ডেল্টা এক্স হয়, এটা যদি ডেল্টা এক্স হয়, তাহলে এই পুরো মানটা কত হবে? 1 2 3 4 5 6 এরকম করে n সংখ্যক, মানে আমি n সংখ্যক ক্ষেত্রফল ভাগ করেছি বা n সংখ্যক ভাগে বিভক্ত করেছি, আর এই পুরো লেন্থটা কত হচ্ছে? b মাইনাস a। ছবি দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে b মাইনাস a। এটা যদি ডেল্টা এক্স হয় আর এরকম যদি n সংখ্যক ক্ষেত্রফলে যদি ভাগ করি, তাহলে আমি বলতে পারবো n ইনটু ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু b মাইনাস a। আবার বলছি n ইনটু ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু b মাইনাস a। তাহলে ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু কত হবে? ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু হবে b মাইনাস a বাই n। বুঝতে পেরেছো? তাহলে আমি কি করলাম, এই ক্ষেত্রফলটাকে n সংখ্যক ভাগে বিভক্ত করলাম, আর প্রত্যেকটা ক্ষেত্রফলের যে প্রস্থটা বা এর ওয়াইডটা, এটা হচ্ছে ডেল্টা এক্স, আর ডেল্টা এক্স এর মানটা হচ্ছে b মাইনাস a ইনটু n। তাহলে আমি লিখে নিলাম ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে b মাইনাস a বাই n। এখন তুমি যদি এই ক্ষেত্রফলগুলো যদি নাও, যোগফল নাও, তাহলে কিন্তু তুমি ক্ষেত্রফলটা সুন্দর পাচ্ছ। লক্ষ্য করে দেখো, এখন আমাকে কি করতে হবে? আমাকে প্রত্যেকটা ক্ষেত্রফলের মান বের করতে হবে। এখন ধরো এটা হচ্ছে ডেল্টা এক্স, আর এটা কত? এটা হচ্ছে ফাংশন অফ এ, এই যে পি এ ইজ ইকুয়াল টু ফাংশন অফ এ, আর এটা হচ্ছে ডেল্টা এক্স। তাহলে এই ক্ষেত্রফলটা কত হবে? এই পুরো ক্ষেত্রফলটা হবে, এটা আয়তক্ষেত্রের মতো দেখতে হবে। এই ক্ষেত্রফলটা কত হবে? এটা তো যদি ফাংশন অফ এ হয়, এটা যদি ফাংশন অফ এ হয়, আর এটা যদি ডেল্টা এক্স হয়, তাহলে এটা হবে ফাংশন অফ এ ইনটু ডেল্টা এক্স। সিমিলারলি এটা কত হবে? এটা কত হবে? দেখো, এটা হচ্ছে x ইজ ইকুয়াল টু a ছিল, এটা ছিল a। যদি এর মানটা ডেল্টা এক্স হয়, তাহলে এই পুরো লেন্থটা কত হবে? আবার বলছি, ও a ইজ ইকুয়াল টু a ছিল, এটা a ছিল, এটা যদি ডেল্টা এক্স হয়, তাহলে এর মানটা কত হবে? a প্লাস ডেল্টা এক্স। মানে এর মানটা হবে, এর ক্ষেত্রে y এর মানটা হবে f অফ a প্লাস ডেল্টা এক্স। মানে এই বিন্দুর ক্ষেত্রে x স্থানাঙ্কটা হচ্ছে a প্লাস ডেল্টা এক্স, আর যেহেতু y এর মানটা x এর মানের উপরে ডিপেন্ড করছে, y ইজ ইকুয়াল টু ফাংশন অফ x, তাহলে x এর জায়গায় আমি a প্লাস ডেল্টা এক্স বসাবো, তাহলে এই ক্ষেত্রে y এর মানটা পেয়ে যাব। সিমিলারলি এর ক্ষেত্রফলটা কত হবে? এর ক্ষেত্রফলটা হবে f অফ a প্লাস ডেল্টা এক্স, মানে দৈর্ঘ্য, আর প্রস্থটা কত? ডেল্টা এক্স, মানে কত হবে? f অফ a প্লাস ডেল্টা এক্স ইনটু ডেল্টা এক্স। সিমিলারলি এর ক্ষেত্রফলটা কত হবে? এটা যদি f অফ a প্লাস ডেল্টা এক্স হয়, তাহলে এটা ডেল্টা এক্স, এটা ডেল্টা এক্স, তাহলে এই পুরোটা কত হবে? a প্লাস 2 ডেল্টা এক্স। এই পুরোটা কত হবে? এটা f অফ a প্লাস ডেল্টা এক্স হলো, এটা কত হবে? f অফ a প্লাস 2 ডেল্টা এক্স। তাহলে এই ক্ষেত্রফলটা কত হবে? আবার সেই লম্ব ইনটু দৈর্ঘ্য ইনটু প্রস্থ, মানে f অফ a প্লাস 2 ডেল্টা এক্স ইনটু ডেল্টা এক্স। সিমিলারলি এই ক্ষেত্রফলটা কত হবে?
তাহলে আবার সেই একই জিনিস, তুমি এখানে n - 1 * d করতে পারো, বা লাস্ট টার্ম দেখো এটা যদি b হয়, এই পুরোটা তো b, এই যে এটা তো b, তাহলে এটা কত হবে? এটা যদি b হয় আর এটা যদি ডেল্টা x হয়, তাহলে এটা b - ডেল্টা x হবে। আবার বলছি, ধরো এখানে মূল বিন্দুটা, এটা যদি b হয় আর এটা যদি ডেল্টা x হয়, তাহলে এটা b - ডেল্টা x হবে। আবার বলছি, এটা যদি b হয়, OB হচ্ছে স্মল b, আর এটা যদি ডেল্টা x হয়, তাহলে এটা হবে OB - ডেল্টা x, এটা হবে OB - ডেল্টা x, বা স্মল b - ডেল্টা x। তাহলে এই ক্ষেত্রে এর মানটা হবে, x এর মানটা হচ্ছে কত? b মানে স্মল b - ডেল্টা x। তাহলে এখানে হবে f অফ স্মল b মাইনাস ডেল্টা x। তাহলে এই ক্ষেত্রে এর মানটা হবে f অফ a প্লাস a হবে না, সরি, এটা হবে b মাইনাস ডেল্টা x ইন্টু ডেল্টা x। মাঝখানে কিছু কিছু টার্মগুলো আমি লিখিনি, সরি, দাঁড়াও। মাঝখানে কিছু কিছু টার্ম আমি বের করে নিই। একদম লাস্ট টার্মটা হবে f অফ b মাইনাস ডেল্টা x ইন্টু ডেল্টা x। এখন তুমি যদি এই পুরো ক্ষেত্রফলগুলো যদি যোগ করে দাও, তাহলে এই পুরো ক্ষেত্রফলটা পেয়ে যাবে। তুমি যদি আমার কাজ কি, এই পুরো ক্ষেত্রফলের মানটা বের করা, তো আমি যদি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলগুলো যোগ করে দিই, তাহলে পুরো ক্ষেত্রফলটা পেয়ে যাবে। তাহলে তোমাকে যদি পুরো ক্ষেত্রফলটা বের করতে হয়, তাহলে এই ক্ষেত্রফলগুলো আমাকে যোগ করতে হবে, এটা যুক্ত এটা যুক্ত এটা যুক্ত এটা। এখন বুঝতে হবে বড় করে কেন দেখিয়েছিলাম। আমি যদি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলগুলো যদি যোগ করি, তাহলে আমরা কিছু কম ক্যালকুলেট করছি। আমাকে যদি এই পুরো ক্ষেত্রফলটা যদি বের করতে হয়, আর যদি আমি কিছু স্ট্রাইপে ভাগ করে দিই, কিছু কিছু এই ক্ষেত্রফলটা যদি n সংখ্যক ভাগে বিভক্ত করে দিই, আর সেই ক্ষেত্রফলগুলোকে যদি যোগ করে দিই, তাহলে আমরা কিছু একটা ভুল করে ফেলছি। ভুলটা কি? আমি তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য একটু প্রস্থ করে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলগুলো বের করলাম, কিন্তু আমরা কি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করলাম? এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি আমরা বের করতে পারলাম? পারিনি। এই ত্রিভুজের ক্ষেত্রফলগুলো কিন্তু আমরা বের করতে পারিনি। আমি যদি অনেকগুলো স্ট্রাইপ নিতাম, তাহলে এই ক্ষেত্র মানে যেগুলো আমরা ক্যালকুলেট করিনি, সেটার ভিডিওতে কিন্তু বোঝা যেত না। তাই জন্য আমি একটু বড় বড় স্ট্রাইপটা নিলাম। তাহলে দেখো, আমি এটা মুছলাম, তোমার নোট ডাউন করার আগে মুছলাম, আগে মুছবো। তাহলে দেখো, আমাকে যদি এর অ্যাপ্রক্সিমেট ক্ষেত্রফলটা বের করতে হয়, মানে আমি যেটা এই যে BAB কিউ, এর যদি অ্যাপ্রক্সিমেট ক্ষেত্রফলটা বের করতে হয়, তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানে আয়তক্ষেত্র বা যেসব স্ট্রাইপ গুলো রেখেছি, এই যে স্ট্রাইপ গুলোর ক্ষেত্রফলগুলোকে আমাকে যোগ করতে হবে। আর এই ক্ষেত্রফলগুলো আমি লিখে রেখেছি এখানে। তাহলে যদি আমি ধরে নিই এই ক্ষেত্রফলটা যদি I হয়, তাহলে I ইজ ইকুয়াল টু কত হবে? তাহলে আমার I ইজ ইকুয়াল টু হবে ফাংশন অফ এই যে f অফ a ইনটু ডেল্টা x, f অফ a ইনটু ডেল্টা x যুক্ত f অফ a প্লাস ডেল্টা x, f অফ a প্লাস ডেল্টা x আবার ইনটু ডেল্টা x। সিমিলারলি f অফ a প্লাস 2 ডেল্টা x ইনটু ডেল্টা x প্লাস এরকম ডট 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 চলতে থাকবে, প্লাস f অফ b মাইনাস ডেল্টা x ইনটু ডেল্টা x। এটাকে আমি কি লিখবো? এটাকে আমি লিখতে পারি সামেশন ওভার, দেখো সামেশন মানে কি তোমরা অনেকেই জানো না, কিন্তু আমার পক্ষে সবসময় এই সিরিজটা লেখা সম্ভব নয়। তো এটাকে শর্ট ফর্মে কিভাবে লেখা যায় দেখো। ধরো আমি যদি লিখি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 দিয়ে 100 পর্যন্ত চলছে, আমি কি লিখে যাবো এই ডট 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 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম যোগ করে করে লিখে যাবো? সেটা লিখবো না। এটা ম্যাথমেটিক্যাল মানে ম্যাথমেটিক্সের ভাষায় সামেশন দিয়ে লেখা যায়। সামেশন ওভার আমি লিখতে পারি x i, যেখানে i এর মানটা হবে 1 থেকে
100 পর্যন্ত, আর xi এর মানটা হচ্ছে 1 2 3 4 5 6 এরকম যথাক্রমে 100 পর্যন্ত। তো তুমি এইভাবে এটাকে লিখতে পারো। তাহলে যে কোনো সিরিজকে আমরা সামেশনের ফর্মে এভাবে লিখতে পারি, ঠিক আছে? তাহলে সেম জিনিসটা আমি এখানেও কিন্তু অ্যাপ্লাই করব। এটাকে আমি লিখতে পারি f of xi ইনটু সামেশন অফ ইনটু ডেল্টা x, যেখানে i এর মানটা হবে 1 থেকে n পর্যন্ত। যেখানে xi এর কি কি মান হবে, xi এর মান কি কি হতে পারে, a হতে পারে, a প্লাস ডেল্টা x হতে পারে, মানে i এর মানের উপর ডিপেন্ড করবে। i এর মান যখন তোমার 1 হচ্ছে তখন xi is equal to a হচ্ছে, i এর মান যখন 2 হচ্ছে তখন xi is equal to a plus delta x হচ্ছে, i এর মান যখন 3 হচ্ছে তখন xi is equal to বা x3 is equal to a plus 2 delta x হচ্ছে। আবার বলছি সামেশনটা কেন, সামেশনটা যখন এই যে বললাম সামেশন অফ xi মানে x1 plus x2 plus x3 plus x4 plus x5 plus ডট 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 চলতে থাকবে। আর এটাকে বলা হচ্ছে সামেশনের লোয়ার লিমিট, মানে যেখান থেকে তোমার সামেশন শুরু হচ্ছে বা যোগফলটা শুরু হচ্ছে। আর এটাকে বলা হচ্ছে আপার লিমিট, যেখানে যে তোমার সিরিজটা শেষ হচ্ছে। এখানে আমার সিরিজটা n, আমি যেহেতু এখানে n নাম্বার অফ এরিয়াতে ডিভাইড করেছিলাম তাই জন্য আমার আপার লিমিটটা এখানে n হবে। আর xi এর লাস্ট ভ্যালুটা কত হবে, চলতে থাকবে একদম b মাইনাস ডেল্টা x পর্যন্ত। কিন্তু দেখো একটা প্রবলেম কিন্তু আমার অ্যারাইজ করেছে। প্রবলেমটা কি সেটা তোমাদেরকে আমি একটু আগেই বলেছি। দেখো আমি যখন এই মানে এটা তো বেসিক্যালি এই ইকুয়েশনটা কি রিপ্রেজেন্ট করছে, এই ইকুয়েশনটা রিপ্রেজেন্ট করছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফলগুলো। এই ইকুয়েশনটা রিপ্রেজেন্ট করছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফলগুলো। কিন্তু এই যোগফলটা কি পি এ বি কিউ এর ক্ষেত্রফলকে রিপ্রেজেন্ট করছে? নিশ্চয়ই এই ক্ষেত্রফলের যোগফলগুলো এই সম্পূর্ণ এরিয়ার ক্ষেত্রফলকে রিপ্রেজেন্ট করছে না। অ্যাকচুয়ালি এর এরিয়াটা পি এ বি কিউ এর এরিয়ার থেকে একটু কম। আর কতটা কম, সেটা এই ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফলগুলোর সঙ্গে সমান। তাহলে আমাকে এই ক্ষেত্রফলটা যদি এই ক্ষেত্রফলের সঙ্গে যদি সমান করতে হয়, যদি i এর মানটা পি এ বি কিউ এর ক্ষেত্রফলের সঙ্গে সমান করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, এই ত্রিভুজের এরিয়াগুলোর যোগফলটা আমাকে শূন্য করতে হবে। এই ত্রিভুজের এরিয়াগুলোর যোগফল যদি আমি শূন্য করে দিই বা ত্রিভুজের এরিয়াগুলো যদি আমি 0 করে দিই, তাহলে আমি বলতে পারবো যে এই ক্ষেত্রফলটা ইজ ইকুয়াল টু এই ক্ষেত্রফলটা। কিন্তু তোমরা ভেবে দেখো যে এই ক্ষেত্রফলটাকে শূন্য আমরা কিভাবে করব, এটা একটা বড় প্রশ্ন। এই এরিয়াগুলোকে আমরা মানে এই ত্রিভুজের এরিয়াগুলোকে আমরা শূন্য কিভাবে করব? লক্ষ্য করো, আজকে যদি আমি এরকম তিনটে, মানে এখানে আমি ছবিতে তিনটে এঁকেছি, যদি এটা তিনটে যদি না হয়, এটা যদি 1000টা হতো। আবার সেই ছবি আঁকি, দেখো এই ছবিটা আমি ডিস্টার্ব করবো না এখন, তাহলে এটার কোনো কাজ নেই তো এটা মুছে দিচ্ছি। এটারও আশা করি কোনো কাজ নেই, মুছে দিচ্ছি। আজকে আমি আবার সেই ক্ষেত্রফলটা ড্র করছি। দেখো এই ক্ষেত্রফলটা যদি এরকম অসংখ্য ক্ষেত্রফল হতো, দেখো তাহলে ত্রিভুজের এরিয়াগুলো দেখো কমে যাচ্ছে। এই যে ত্রিভুজের এরিয়া দেখো কমে যাচ্ছে, বুঝতে পারছো? ত্রিভুজের এরিয়া দেখো কমে যাচ্ছে। তুমি ডেল্টা এক্স এর মানটা, এই যে ডেল্টা এক্স, এই ডেল্টা এক্স এর মানটা যত ছোট নেবে, তুমি ডেল্টা এক্স এর মানে এর প্রস্থটা তুমি যত কম নেবে, এই ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলের মানটা তত কমবে। একদম লিমিটিং কেসে যদি ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাকে শূন্য করতে হয়, তাহলে ডেল্টা এক্স এর মানটা আমাকে জিরোর একদম কাছাকাছি করতে হবে। দেখো ডেল্টা এক্স এর মানটা যদি আমি 0 করে দিই, তাহলে এই ক্ষেত্রফলটাই শূন্য হয়ে যাবে। 0 করলে কিন্তু হবে না, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টটা একটাই পয়েন্ট হবে, তখন ক্ষেত্রফলটা 0 হয়ে যাবে। কিন্তু ডেল্টা এক্স এর ভ্যালুটা 0-র একেবারে কাছাকাছি করতে পারি, 0 নয় কিন্তু 0-র একেবারে কাছাকাছি। তাহলে যদি ডেল্টা এক্স এর মানটা যদি আমি 0-র একেবারে কাছাকাছি নিই, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা শূন্য হয়ে যাচ্ছে। কিন্তু ডেল্টা এক্সটা 0 করলে আমার এই
ডেল্টা এক্স এর মানে n এর মানে কি পরিবর্তন হচ্ছে দেখো, আমি যদি অ্যাকচুয়ালি আমার n ইজ ইকুয়াল টু কি ছিল, আমার ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু ছিল b মাইনাস a ইজ ইকুয়াল টু n, যেখানে n টা কি ছিল আমি কতগুলো ক্ষেত্রফলে ভাগ করেছি, তাহলে n ইজ ইকুয়াল টু কত হবে b মাইনাস a বাই ডেল্টা এক্স। আজকে যদি আমি একটা অ্যাপ্রক্সিমেশন করে নিই যে ডেল্টা এক্স টেন্ডস টু যদি 0 হয় তাহলে n এর মানটা কত হবে, যদি ডেল্টা এক্স এর মানটা যদি 0 এর কাছাকাছি হয় তাহলে n এর মানটা কিন্তু অসীম হবে, ইনফাইনাইটের কাছাকাছি হবে। এটা হচ্ছে এর ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন। কিন্তু এটা যদি তোমাকে প্র্যাকটিক্যালি বুঝতে হয়, যদি ডেল্টা এক্স এর মানটা যদি তোমার 0 এর কাছাকাছি হয় তাহলে ক্ষেত্রফলটা এরকম মনে করো অসীম সংখ্যক রেক্টেঙ্গেলে ভাগ করতে হবে, অসীম সংখ্যক আয়তক্ষেত্রে ভাগ করতে হবে। তাহলে কি হচ্ছে, এর এই ত্রিভুজের ক্ষেত্রফলগুলো শূন্য হচ্ছে, বা বলতে পারি এই যে এই মানে এই গ্রাফটা, এই গ্রাফের প্রত্যেকটা বিন্দুতে একটা ক্ষেত্রফল ড্র করা হবে এবং সেই ক্ষেত্রফলের যোগফলের সঙ্গে এইটা তোমার পুরোটা সমান হবে। তাহলে লক্ষ্য করো, তাহলে আমি লিখে দিচ্ছি when delta x tends to 0 then কি হবে, n tends to infinite হবে। আর যখন আমি এই অ্যাপ্রক্সিমেশনটা করে নেব, আবার বলি, যখন আমি এই অ্যাপ্রক্সিমেশনটা করে নিচ্ছি তখন কিন্তু i এর মানটা সমান হচ্ছে কার সঙ্গে, এরিয়া অফ পি এ বি কিউ এর সঙ্গে। তাহলে আমি যদি লিখে দিই লিমিট অফ ডেল্টা এক্স টেন্ডস টু 0 summation over I is equal to 1 to n f of xi into delta x। যখন তুমি এই অ্যাপ্রক্সিমেশনটা করে দিচ্ছ তখন এই ইকুয়েশনটা দেখতে একটু আলাদা হয়ে যায়, আর এই ইকুয়েশনটাকেই আমরা অঙ্কের ভাষায় ইন্টিগ্রেশন হিসাবে পড়ি, আর এটাকে আমরা লিখি f of x into dx। বোঝা গেছে? এটাকেই আমরা লিখবো ইন্টিগ্রেশন অফ f of x into dx। এটাকেই আমরা লিখবো f of x into dx। লক্ষ্য করো এখানে এই সামেশনের লোয়ার লিমিটটা কত ছিল, এই সামেশনের লোয়ার লিমিটটা কিন্তু 1 ছিল, আমি ইন্টিগ্রেশনটা কিন্তু x এর উপরে করেছি, ঠিক আছে। তাহলে যখন i is equal to 1 ছিল তখন x এর মানটা কত ছিল, x এর মানটা কিন্তু a ছিল, মনে পড়ছে? এই যে i is equal to যখন 1 ছিল তখন x এর মানটা a ছিল, তাহলে এই ইন্টিগ্রেশনের আপ লোয়ার লিমিট হচ্ছে a। আর যখন i এর মানটা n ছিল তখন i এর মানটা যখন n ছিল তখন এর মানটা একেবারে b ছিল, লক্ষ্য করে দেখো, তাহলে এটা হবে কিন্তু b। বোঝা গেছে? তাহলে এটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট আর এটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেশনের আপার লিমিট a b, যেখানে a is equal to হচ্ছে লোয়ার লিমিট আর b is equal to হচ্ছে আপার লিমিট কার না অফ ইন্টিগ্রেশন। এটা নোট ডাউন করে নাও। দেখো তাহলে আমার ইন্টিগ্রেশনের সূত্রটা হচ্ছে কিন্তু এইটা, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের আপার লিমিট, মানে x এর মানটা ভ্যারি করবে a থেকে একেবারে b পর্যন্ত। আমরা ইন্টিগ্রেশনকে ম্যাথমেটিক্যালি এইভাবে রিড করে থাকি। এখন বুঝতে পারছো ভিডিওর লেন্থটা কিন্তু অনেকটা বেশি হয়ে যাচ্ছে, তোমরা অনেকেই ডিমান্ড করেছো স্যার ভিডিওর লেন্থটা যদি বেশি হয়ে যায় দেখতে বড্ড বোরিং লাগে, আমাকে একটা অ্যাপ্লিকেশন দেখাতে হবে, সেটা ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে। আমি এখানে f of x এর জায়গায় একটা ইকুয়েশন বসাবো, সেই ইকুয়েশনে ইন্টিগ্রেশনের মানটা বের করব। যদি আমি সূত্র বসিয়ে ইন্টিগ্রেশনের মান বের করি তাহলে কিন্তু আবার সেই মুখস্থের ব্যাপারটা চলে যাচ্ছে। আর তোমরা যারা আমার কাছে পড়ো
তোমরা যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনো তারা জানো আমি মুখস্থর ঘোরতর বিরোধী। তো আমার নেক্সট কাজ হচ্ছে যে এফ অফ এক্স এর জায়গায়, ফাংশনের জায়গায় কোনো একটা ওয়াই এর মানে এক্স এর সঙ্গে ওয়াই এর একটা নির্দিষ্ট কোনো সম্পর্ক পুট করে আমি এই ইন্টিগ্রেশনের মানটা একটা বের করব। তাহলে ম্যাথামেটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি ইন্টিগ্রেশনকে দেখতে হয়, সেটা ভেবেছিলাম আমি একটা পার্টে কভার করব, কিন্তু করতে পারলাম না, সেটা দুটো পার্টে বের করতে হবে। তো নেক্সট পার্টে আমরা একটা ফাংশনে দিয়ে নেক্সট ভিডিওটা শুরু করবো। তো আজকের মতো এতটাই থাক, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।